যদি তুমি শান্তি চাও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। চীনের এই বিআরআই প্রজেক্টটাই হচ্ছে আপনার ওয়ার্ল্ড ডমিনেশন প্ল্যান। আইপিএস এবং বিআরআই যে দ্বন্দ্ব, এতে বাংলাদেশ কোন দিকে যাবে? কোয়াডকে বলা হয় এশিয়ান ন্যাটো। ফ্রি অ্যান্ড ওপেন যতই থাকুক না কেন, আমার জায়গা কিন্তু আমার। আসসালামু আলাইকুম, বিসিএস উত্তরণে আপনাকে স্বাগত। ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতি পর্ব 4। আমরা 1, 2, 3 তিনটি পর্ব শেষ করেছি। আমরা প্রথম পর্বতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিচয় এবং এখানে ডিসপিউটের কি থিওরিগুলো কাজ করে ওগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজিগুলো সেটা দেখেছি এবং লাস্ট পর্বে আমরা পর্ব 3-এ ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঞ্চল দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগরের সব সংকটগুলো নিয়ে আলোচনা করেছি। এবার এই যে সংকট, এই সংকট মোকাবেলায় বা সংকটটাকে আরো বেশি নিজের আধিপত্য বিস্তারের জন্য চীন যে কাজগুলো করতেছে এবং ইউএসএ যে কাজগুলো করতেছে, এর পাশাপাশি তারা কিছু জোট গঠন করতেছে। এই জোটগুলো কিছুটা ফর্মাল জোট, কিছুটা ইনফর্মাল জোট, কিছুটা অনেকগুলো স্টেপ তারা নিচ্ছে। তো এগুলো নিয়ে হচ্ছে আজকের আলোচনা। তো এখানে যত আলোচনা রয়েছে, এই আলোচনাগুলা আপনার হচ্ছে প্রিলি থেকে শুরু করে প্রিলি অ্যান্ড রিটেন দুই জায়গায় আপনারা এটাকে ইউজ করতে পারবেন। এমনকি আমাদের পুরো আলোচনাটা আপনার ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। সো আপনারা লাস্ট পর্বটা ভালো করে একটু দেখে নিন। ওকে, এই আলোচনার মাধ্যমে আমরা কি কি জানতে পারবো? এই আলোচনায় আমরা জানবো বিআরআই, কোয়াড, আইপিইএফ, পার্টনার্স ইন ব্লু প্যাসিফিক, অকাস, আরসিইপি আর মুক্তার মালা নীতি। আমরা জানি বিআরআই এটা চীনের একটা প্রজেক্ট, কোয়াড ইউএস এর একটা প্রজেক্ট। তো এরকম এই প্রত্যেকটাই ইউএসএ চায়নার এদিন প্রজেক্টগুলা। এখান থেকে আমরা মোটামুটি যত কটা প্রজেক্ট আছে সবচেয়ে ভালোভাবে শিখবো আমরা বিআরআই অ্যান্ড কোয়াড। এই দুইটাই হচ্ছে মূলত এখানকার মূল আলোচনা। এই দুইটা ভালো করে শিখতে পারলে কিন্তু আমরা বাকি সবগুলো বুঝে যাব। তাই আমরা ভালো করে শিখে ফেলি এই দুইটা বিষয়। প্রথমেই যে জোটগুলো দেখি, জোটগুলো এখন কার পক্ষে কে? এটা হচ্ছে চীন, আমেরিকা। চীনের পক্ষে কি? বিআরআই, এদের পক্ষে কোয়াড। আরসিপি এদের অকাস, পিবিপি, আইপিইএফ, এখানে হচ্ছে মুক্তার মালা নীতি। এখন চীন একটা পদক্ষেপ নেয়, পাশাপাশি ইউএস একটা পদক্ষেপ নেয়। ইউএসএ যত কটা পদক্ষেপ নিচ্ছে এর এগেনস্টে চীন একটা করে পদক্ষেপ নিচ্ছে। চীন ইউএসএ প্রথম করলো কি আইপিএস, এটাকে কাউন্টার দিতে চায়না করে ফেললো কি বিআরআই। ইউএসএ করলো হচ্ছে আবার চীন করলো আরসিইপি, আমেরিকা করে ফেললো কি আইপিইএফ। এর পাশাপাশি আবার চীনের যেহেতু একটু সামরিক ভিশন রয়েছে, এটাকে কাউন্টার দিতে আমেরিকা করে ফেললো আবার অকাস। সো এইভাবে চীন একটা করবে, আমেরিকা একটা করবে, বা আমেরিকা একটা করবে, চীন একটা করবে। অর্থাৎ দ্বন্দ্বটা কিন্তু চরমে। এই জন্যে চীন তার পলিটিক্সে নতুন একটা থিওরি ফলো করতেছে, সেটা হচ্ছে সিভিস প্যাসেম প্যারাবেল্লাম। এটা একটা ল্যাটিন ফ্রেজ। এর বা ইংলিশ হচ্ছে ইফ ইউ ওয়ান্ট পিস প্রিপেয়ার ফর ওয়ার। যদি তুমি শান্তি চাও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। এটা হচ্ছে চীনের এখনকার পলিসি। এই জন্য দেখবেন আমেরিকা একটা কথা বললে সাথে সাথে এর কাউন্টার হিসাবে চীন একটা কথা বলে দেয়। কোনো একটা তাইওয়ানে একটা ঘটনা ঘটলো, ওখানে আমেরিকা একটা পদক্ষেপ নিল, আমেরিকা একটা কথা বললো, ঠিক এর কথার পরিপ্রেক্ষিতেই চীন আরেকটা কথা বলে দেয়। তো এটাকে আবার চীন বলতেছে তাদের উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি। অর্থাৎ কথার কাউন্টারে কথা বা পদক্ষেপের কাউন্টারে পদক্ষেপ। তো চীন আগে তার পলিসিটা এভাবে মেক করতো যে কোনো একটা বিষয় ঘটেছে বা কোনো একটা বিষয় ঘটছে, চীন এটাকে অনেক ভাবতো, অনেক চিন্তা করতো, তারপর এটা কাউন্টার দিত। বাট এখন ইউএসএ একটা কিছু বলার সাথে সাথে চীন এটা কাউন্টার দিচ্ছে। এটাই হচ্ছে উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি। কারণ তারা কাউন্টারটা কেন দিচ্ছে? কারণ তারা বলছে যে ইফ ইউ ওয়ান্ট পিস প্রিপেয়ার ফর ওয়ার। তো চীনের হচ্ছে এই পদক্ষেপ। এই জন্যই আমেরিকা কিছু করলে চীন সেটা সাথে সাথে এর পিছনে কিছু একটা কাজ করবেই। ওকে, এবার তাহলে আমরা প্রথমে বিআরআই সম্পর্কে জেনে নিই। বিআরআইটা আসলে কি? বিআরআই হচ্ছে কিন্তু একটা অবকাঠামোগত ভিশন। কি অবকাঠামোগত ভিশন 150টা কান্ট্রির মধ্যে করবে। অর্থাৎ ওদের যে একটা ভিশন, এক অঞ্চল থেকে ঘুরে আর এক অঞ্চলে আবার আসবে,
এই পথে যত কটা কান্ট্রি পড়বে প্রত্যেকটা কান্ট্রিকে তারা এখানে কানেক্ট করবে, এর প্রত্যেকটা কান্ট্রিতে অবকাঠামোগত উন্নয়ন করবে। যেমন এর মধ্যে একটা দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে যে অবকাঠামোগত উন্নয়ন করতেছে এর কিন্তু কিছুটা অংশ বিআরআই প্রজেক্টের মধ্যে পড়ে। এখন প্রশ্ন হতে পারে যে চীন কি এখানে শুধু চীনের যারা এলাই তাদেরকে রাখছে সাথে? আসলে কিন্তু না। চীন এটা তার একটা ট্রেড ভিশন, এই ভিশনটা চীন শুধু তার যে বন্ধু রাষ্ট্র তাদেরকে রাখে নাই, সে মোটামুটি এশিয়া, ইউরোপ, আফ্রিকা এদের সব কান্ট্রিগুলোকে এই ভিশনের মধ্যে রেখেছে। তো তার ভিশন কয়টা এখানে? তার ভিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্রেড আর একটা পলিটিক্যাল। কারণ আমরা সবাই জানি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে হলে আপনার দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে বাণিজ্য করতে হবে, সেটা হতে পারে সমুদ্র পথে, আর একটা হচ্ছে কি আপনার পলিটিক্যাল একটা ভিশন থাকতে হবে। এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন তখন আপনি ওয়ার্ল্ডকে ডোমিনেট করতে পারবেন। আর চীনের এই বিআরআই প্রজেক্টটাই হচ্ছে আপনার ওয়ার্ল্ড ডোমিনেশন প্ল্যান। পুরো পৃথিবীকে সে ডোমিনেট করবো কি কোন থ্রুতে? বাণিজ্য এবং পলিটিক্যাল মাধ্যমে। কারণ আমি আপনাকে আরেকটা ব্যাপার বলেছি, আপনি যদি চীনের সাথে বাণিজ্য করেন তাহলে কিন্তু আপনি পলিটিক্যালি কোনো না কোনো ভাবে একটু হলেও ডিপেন্ডেন্সি আপনার ক্রিয়েট হবে চীনের উপরে। দ্যাটস ওয়াই আপনার এটা হচ্ছে ওয়ার্ল্ড ডোমিনেশন প্ল্যান। প্ল্যানটা কি একটু দেখে নেই। দেখেন এর বেসটা কোথায়? বেসটা হচ্ছে চীনের, আমি কিন্তু এর আগের পর্বে একটা বিষয় আলোচনা করেছি, সেটা হচ্ছে সাং রাজবংশ। সাং রাজবংশতে সাং রাজবংশ শাসন করত কোথায়? দক্ষিণ চীন সাগরে, এই অঞ্চলটাতে। আর সাং রাজবংশ মনে করত যে সমুদ্রপথে শাসন করলে পৃথিবী শাসন করা যাবে। বাট হ্যান রাজবংশ, আর একটা রাজবংশ হ্যান, তারা মনে করত যে এই যে সমুদ্র পথে তারা বাণিজ্য করবে না, তারা বাণিজ্য করবে সড়ক পথে। সড়ক পথটা কিভাবে? একবারে এখান থেকে শুরু করে, মানে এখানে তো চীনের এখান থেকে শুরু করে, চীনের এখানে প্রচুর সিল্ক উৎপাদন হতো, সিল্ক, কটন। এখান থেকে সিল্ক আর কটন গুলা এই সড়ক পথে এদিকে গিয়ে মঙ্গোলিয়া হয়ে, এই যে চীন হয়ে ইউরোপে চলে আসতো, ইউরোপ এবং আফ্রিকা। তাহলে ইউরোপ আফ্রিকাতে চীন যে তার কটন এবং সিল্কগুলো পাঠাইতো সেটা পথ ছিল এইটা, এই জন্য এটার নাম হচ্ছিল সিল্ক রোড। সিল্ক রোড, এটার নাম কি? সিল্ক রোড। এটা চালু হয় কোন সময়? হ্যান রাজবংশের আমলে। এই সিল্ক রোডটাই কিন্তু চীনের বিআরআই করার একটা, মানে কি বলে এটাকে, অনুপ্রেরণা। কারণ আগে তো ছিল সড়ক পথে। চীন কি করলো, যদি এখন এই নৌপথটাকে যদি এসে সংযুক্ত করে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু তার এই যে এখান থেকে শুরু করে পুরো অঞ্চলটা, এই ইন্দো প্যাসিফিক অঞ্চল, এখানে আফ্রিকা, এদিকে ইউরোপ, পুরোটা কিন্তু চীনের দখলে চলে আসে। চীনের যে ওয়ার্ল্ড ডোমিনেশন প্ল্যান, এই প্ল্যানের অর্ধেক কিন্তু সে হ্যান রাজবংশের আমলে অর্ধেক করা, বাকিটা জাস্ট এখন সমুদ্রের গুরুত্ব বৃদ্ধি পাইছে। কেন বৃদ্ধি পাইছে? কিছু থিওরি পিছনে কাজ করে, কি কি মাহান্স থিওরি কাজ করতেছে, তারপরে হচ্ছে এই সকল থিওরির কাজ করার কারণে চীন এখন সমুদ্র পথেও বাণিজ্যটা শুরু করতেছে। ওকে, এবার আমরা মূল প্ল্যানটা দেখি চীন কিভাবে এই প্ল্যানে গেল। আগে যে পথটা ছিল ওটার নাম ছিল সিল্ক রোড ইকোনমিক বেল্ট, এটা যেটা আগে ছিল। নতুন করে হলো ম্যারিটাইম সিল্ক রোড, অর্থাৎ এই সমুদ্র পথে যে যাবে। দেখেন এটা কোথায় গেছে, এই চীন থেকে শুরু হলো। চীন থেকে গিয়ে এই যে আসিয়ান দেশগুলা, ইন্দোনেশিয়া, প্রত্যেকটা দেশে পোর্ট এসে কানেক্ট হবে, প্রত্যেকটার পোর্টে কানেক্ট হয়ে এখানে কলম্বো মানে শ্রীলঙ্কা, আবার এদিকে চলে গেল, এটা কলকাতা, এদিকে চিটাগং, দুইটা পথকে সে কানেক্ট করবে, পরে এখান থেকে বের হবে, ভারত মহাসাগর দিয়ে আসবে। মানে সে কিন্তু ইন্ডিয়াকেও তার এই আলোচনায় রাখছে। তার পদক্ষেপে আমি একটু আগে বলেছি যে চীনের এটা হচ্ছে ওয়ার্ল্ড ডমিনেট করবে। চীনের পক্ষে থাকুক বিপক্ষে থাকুক সব দেশকে সে তার এই প্রজেক্টের মধ্যে আনার ট্রাই করতেছে। ওকে, গেল এখানে এই যে ভারত মহাসাগর দিয়ে গিয়ে ঠিক এখানে কেনিয়াতে, আপনারা হয়তো সবাই অনেকেই জানেন যে কেনিয়াতে এখন চীন সবচেয়ে বেশি বিনিয়োগ করতেছে। তো অনেকেই কিন্তু এখন মোটামুটি যারা এই সাউথ আফ্রিকাতে শুরু করে এইসব কান্ট্রি যারা ধনীরা আছে তারা সবাই এখন কেনিয়াতে জমি কিনতেছে, কারণ চীনের সকল প্রজেক্ট এখন কেনিয়াতে। আচ্ছা, কেনিয়া থেকে বের হলে এই যে হর্ন অফ আফ্রিকা, এখানে জিবুতি আছে, এই জিবুতিতে সে একটা সামরিক ঘাঁটি স্থাপন করে ফেলছে অলরেডি। সামরিক ঘাঁটি জিবুতিতে স্থাপন করছে এই হর্ন অফ আফ্রিকা, মানে জিবুতি দিয়ে। এখানে সে বাবেল মানদেব প্রণালী দিয়ে এখানে ঢুকে মিশর, তারপর সুয়েজ খাল, এই সুয়েজ খাল দিয়ে পার হয়ে এখানে পোর্ট সায়েদ থেকে শুরু করে এই চলে যাবে কোথায়? ইউরোপে। ইউরোপ থেকে চলে যাবে এখানে ভেনিস থেকে নেদারল্যান্ড থেকে আবার মস্কো থেকে আবার কাজাখস্তান হয়ে আবার চীনে।
দেখেন এই প্রজেক্টে মোটামুটি ইউরোপ, আফ্রিকা, ইন্দো প্যাসিফিক অঞ্চলের এশিয়া দেশগুলা, সাউথ ইস্ট এশিয়ার দেশগুলা, মানে পুরা পৃথিবীটা এখানে কানেক্টেড কাইন্ড অফ। এইটাই হচ্ছে চীনের মহা প্রকল্প। এখন এই বিআরআই প্রজেক্টটা, এই ম্যাপটা কিন্তু আপনাদের শিখতে হবে। এই ম্যাপটা আপনারা শিখে রাখবেন, পরীক্ষায় যদি আসে তো অবশ্যই ম্যাপটা আঁকবেন। ম্যাপটা খুব কঠিন না, আপনি এইভাবে দিয়ে এই আপনার ম্যাপ, এই চীন থেকে শুরু হলো, চীন থেকে শুরু হয়ে আপনার আবার এই চীনে এসে শেষ। এটা আপনি দিতে পারেন। এইদিকে কিন্তু একটা পাকিস্তান আছে, পাকিস্তানের সাথে তারা যোগাযোগটা, এটা নাম দিচ্ছে তারা CPEC, মানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। আমরা একটু দেখি এখানে, এই দেখেন ইন্ডিয়া, এই পাকিস্তান, এই পাকিস্তানের মাঝে সে দিছে কি একটা রোড, এটার নাম হচ্ছে CPEC, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। অর্থাৎ চীনের এখান থেকে পণ্যগুলা নিয়ে সে ডিরেক্ট এই যে এই ভারত মহাসাগরে নেমে যাবে। কারণ আমরা আগেই বলেছি চীনের এখানে মালাক্কা প্রণালী, যদি মালাক্কা প্রণালী বন্ধ হয়ে যায় চীন কোন দিক দিয়ে যাবে? চীন যাবে মায়ানমার দিয়ে বের হবে। মায়ানমারের পাশাপাশি সে আর একটা পথ খোলা রাখছে, সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান এখানে গিয়ে কাশগার, চীনের কাশগার, আর এটা হচ্ছে পাকিস্তানের গোয়াদর সমুদ্র বন্দর। তাহলে এখান থেকে চীন তার পণ্য বা কিছু বের হবে, এখানে বেরোয় এই মোটামুটি আরব সাগর চলে যাবে, চলে গিয়ে এখান থেকে বাণিজ্য করবে। তার মানে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এর মধ্যে কিন্তু CPEC এটাও ছিল। এখন একটা ব্যাপারটা হচ্ছে, আগে যখন একটা পথ ছিল তখন এটার নাম ছিল ম্যারিটাইম সিল্ক রোড। পরবর্তীতে চীন চিন্তা করে নাম দেবে ওয়ান বেল্ট ওয়ান রোড, মানে অবর, যারা নাম দেবে অবল, ওয়ান বেল্ট ওয়ান রোড। কিন্তু পরবর্তীতে তারা এটা নাম চেঞ্জ করে দেয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। বেল্ট বলতে সিল্ক, রোড যেটা আগে ছিল, রোড মানে হচ্ছে মেরিটাইম রোড, আর ইনিশিয়েটিভ তো ইনিশিয়েটিভই। তো আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি যে পুরোটাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, দেশের প্রত্যেকটা পোর্ট কানেক্ট করবে, সহজে বাণিজ্য করবে, এবং এই প্রত্যেকটা দেশে সে অবকাঠামোগত উন্নয়ন করবে। উন্নয়ন করার মাধ্যমে কিন্তু পুরো পৃথিবীটাকে সেটা দখলে নিয়ে নেবে। আচ্ছা, এরপর হচ্ছে এটার মূল প্রায়োরিটি গুলো কি? 5টা প্রায়োরিটি। প্রথম হচ্ছে কি দেখেন, পলিসি কোঅর্ডিনেশন। এই কোঅর্ডিনেশনটা কার মধ্যে হবে? ইন্টার গভর্নমেন্টাল, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, মানে এটাকে আমরা বলতে পারি G2G, মানে এক দেশের গভর্নমেন্টের সাথে আরেক দেশের গভর্নমেন্টের হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট তো গভর্নমেন্টের সাথে হচ্ছে তারা এটার পলিসি কোঅর্ডিনেশন করবে। মানে ধরেন আমাদের এই অঞ্চলে একটা ইনফ্রাস্ট্রাকচারে এইটা দরকার, তো এই গভর্নমেন্ট চীনের গভর্নমেন্টের সাথে আলোচনা করে ওই কাজটা করবে, ওটা BRI প্রজেক্টের আন্ডারে। এবার হচ্ছে ফ্যাসিলিটিং কানেক্টিভিটি, বোঝা যাচ্ছে এই যে পুরো যে একটা রোড এখানে ক্রিয়েট হলো, আমরা অবশ্যই কানেকশনটা আরো বৃদ্ধি পাবে। এটা কিসে হবে? আপনার হচ্ছে অবশ্যই যে ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি হবে, এরপর এক দেশের আরেক দেশের কানেক্টেড হবে। আচ্ছা, আনইম্পিডেড ট্রেড মানে কি? ট্রেড ব্যারিয়ার গুলা কি হবে? এখানে রিমুভ করে ফেলবে, যে কোনো প্রকার বাণিজ্যিক বাধা থাকবে না। দেখেন আমাদের কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে চীনে আমেরিকার যে লক্ষ্যটা ছিল সেটা ছিল কি? ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। সেটা কখন হয়? মোটামুটি 2011 সালের দিকে আমরা আগের পর্বে দেখেছি যে আমেরিকা এই প্ল্যানটা করতেছিল। ঠিক এর কিছুদিন পরে এই যে আপনার আমাদের 2013 সালে চীন তার যে BRI প্রকল্পতে একটা কথা বলতেছে, কথাটা কি? যে আনইম্পিডেড, কোনো প্রকার বাধা থাকবে না, মানে কোনো ট্রেড ব্যারিয়ার থাকবে না। মানে আমেরিকা যেটা বলতেছে ঠিক এর কাউন্টারও চীন একটা করে ফেললো, সেটা হচ্ছে কোনো ট্রেড ব্যারিয়ার থাকবে না, এখানে সবাই বাণিজ্য করতে পারবে। ওকে, আর একটা কাজ করবে তারা, সেখানে বিজনেস এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। বিজনেস এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, অর্থাৎ এইটার আন্ডারে এইটা পড়বে, এবং কানেক্টিভিটি আমরা বুঝতে পারি আনইম্পিডেড ট্রেড ব্যারিয়ারের মধ্যে এগুলো পড়বে। এরপর হবে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশন। এটা কি করবে? এখানে ফাইন্যান্সিয়াল কোঅপারেশন ক্রিয়েট করবে, আর ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে ডেভেলপ করবে। ফাইন্যান্সিয়াল সিস্টেম, চীনের লক্ষ্য কি? ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশন। এর জন্য চীন কি করবে? কিছু ব্যাংক বানাবে। আমরা কিন্তু দেখি চীনের কিন্তু কিছু ব্যাংক আছে, যেমন AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। সো
এই যে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশনের জন্য সে কি করবে, বড় কিছু ব্যাংক ক্রিয়েট করবে। এরপর যেটা করবে পিপল টু পিপল বন্ড, মানে জনগণের সাথে জনগণের একটা কানেক্টিভিটি ক্রিয়েট করবে, যেমন জনগণের সাথে একটা ফ্রেন্ডলি কোঅপারেশন ক্রিয়েট করবে, কোঅপারেশন। আশা করি আমরা ওদের যে 5টা প্রায়োরিটিস, এই প্রায়োরিটিসগুলো বুঝতে পেরেছি। কি কি? পলিসি কোঅর্ডিনেশন করবে, কানেক্টিভিটি বাড়াবে, ট্রেড ব্যারিয়ারগুলো কমে ফেলবে, তারপরে ফাইন্যান্সিয়াল যে ইন্টিগ্রেশন করবে, আর পিপল টু পিপল একটা বন্ড ক্রিয়েট করবে। এখানে আপনাদের মোটামুটি সবগুলো ডিটেল বলা আছে, তো আপনারা এখান থেকে দেখে নেবেন। বিআরআই নিয়ে যে কোনো প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যেমন একটু আগে আমি যেটা আলোচনা করেছি, এই যে এখানে উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, এটা কিন্তু 43-র একটা কোয়েশ্চেন। তারপরে আপনার এই যে বিআরআই তে যদি আমি বিআরআই প্রকল্প নিয়ে একটা কিন্তু 41 রিটেন একটা কোয়েশ্চেন এসেছিল, যে কোনো দেশ বা বাংলাদেশ যদি বিআরআই প্রকল্পে নেয়, বাংলাদেশ যদি ঋণ ফাঁদে পড়বে কি না, এসব নিয়ে একটা কোয়েশ্চেন এসেছিল। তো বিআরআই যে লক্ষ্যটা আপনার ভালোভাবে জেনে রাখবেন, বিআরআই যেই কাঠামোটা কোন দেশ থেকে কোন দেশ কানেক্ট করেছে এটা জেনে রাখবেন, এবং বিআরআই ম্যাপটা আপনার সহজভাবে একে শিখে ফেলবেন। ওকে, ওদের মূল প্রজেক্টগুলো কি কি? এই পথটা কি করবে, এটা রেলওয়ে বানাবে, রেলের পরে একটা এনার্জি পাইপলাইন বানাবে। কারণ দেখেন, আমরা যখন চীনের মুক্তার মালা নীতি পড়বো, তখন দেখবো চীনের যে এই যে প্রজেক্টগুলো, এর পাশাপাশি সাথে একটা করে লাইন গেছে, আবার দেখবেন লাইন গেছে। এই লাইনগুলো হচ্ছে আপনার পাইপলাইন্স, মানে চীন প্রত্যেক দেশ থেকে তেল আমদানি রপ্তানি করবে, মানে ওদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য যে ওর যে একটা প্রজেক্ট, এই প্রজেক্টের পাশাপাশি আরেকটা প্রজেক্ট গেছে, সেটা হচ্ছে তেল রপ্তানি করার পাইপলাইন। সো সে কি করবে, রেলওয়ে করবে, এরপরে পাইপলাইন বানাবে, এরপরে হাইওয়ে করবে। হাইওয়েটা হচ্ছে আপনার ধরেন এই অঞ্চলে এই পুরো একটা হাইওয়ে করে ফেলে, তার জন্য বাণিজ্য করার খুবই সুবিধা, তাই হাইওয়ে করবে। তারপরে এই পোর্টস বানাবে। সে দেখেন, সে কিন্তু পোর্ট শুধু বানানো তা না, সে কিন্তু এই যে শ্রীলঙ্কায় সে একটা পোর্ট বানাইছে, তারপরে সে পাকিস্তানে বানাইছে, মিয়ানমারে বানাচ্ছে। তার মানে তার যে প্রকল্পের মধ্যে পোর্ট গুলো অনেকটা গুরুত্বপূর্ণ। সে বিভিন্ন দেশে পোর্ট বানাবে, পোর্ট গুলো হচ্ছে সে লিজ নিবে 100 বছরের জন্য। এটা তার বিভিন্ন প্রজেক্টের মধ্যে সে কাজটা করবে। এমন করে টোটাল 2600 প্রজেক্ট এখানে রয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু শ্রীলঙ্কার হাম্বানটানা যে সমুদ্র সৈকত ওটা সম্পর্কে জানি, আমরা পাকিস্তানের গোয়াদার সমুদ্র সৈকত সম্পর্কে জানি, মিয়ানমার রিসেন্টলি একটা পোর্ট করতেছে ওইটা সম্পর্কে জানি। তো এগুলো সবগুলো কিন্তু বিআরআই প্রজেক্টের আন্ডারে করতেছে, এবং সে তার লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা দেশে একটা করে প্রজেক্ট মানে পোর্ট বানাবে, যেটা শুধুমাত্র তার বিআরআই প্রজেক্টের আন্ডারে। তার মানে আমরা দেখতেই পেলাম যে পুরো পৃথিবীটা আসলে কিভাবে চায়না ডোমিনেট করবে। এটা পুরোপুরি হচ্ছে আইপিএস মানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটা কাউন্টার। তাহলে এখন আমরা মোটামুটি আমরা পর্ব 2-তে আইপিএস ভালোভাবে জেনে গেছি। এবার আমরা জেনে গেলাম কি বিআরআই, আইপিএস ভার্সেস বিআরআই। এবার আপনার কাছে কোয়েশ্চেন, আইপিএস এবং বিআরআই যে দ্বন্দ্ব, এতে বাংলাদেশ কোন দিকে যাবে? বাংলাদেশ কিন্তু আইপিএস এর একটা অংশ, বাংলাদেশ কিন্তু বিআরআই এর অংশ। কারণ বাংলাদেশ ছাড়া কোনোভাবে আইপিএস বিআরআই কানেক্ট করবে না। কারণ দেখেন, আইপিএস কিন্তু চাচ্ছে এই অঞ্চলের ফ্রি অ্যান্ড ওপেন মুভমেন্ট। এখন ফ্রি অ্যান্ড ওপেন মুভমেন্ট হতে গেলে কিন্তু এই অঞ্চলটা হচ্ছে আপনার ভারত মহাসাগর, এই অঞ্চলটা আপনার হচ্ছে প্রশান্ত মহাসাগর বা হচ্ছে দক্ষিণ চীন সাগর, মাঝখানে হচ্ছে বাংলাদেশ। অবশ্যই ইন্দো প্যাসিফিককে কানেক্ট করতে হলে বাংলাদেশকে রাখবে। আবার বিআরআই যদি কানেক্ট করতে হয়, বাংলাদেশ ছাড়াও উপায় নাই। তাহলে বাংলাদেশ কোন দিকে যাবে? এই প্রশ্নটা এতদিন ছিল যে বাংলাদেশ কি আইপিএসে যাবে না বিআরআইতে যাবে, বাংলাদেশের পলিসিটা কি হবে। কিন্তু এই কোশ্চেনটা এখন আর নাই, কারণ রিসেন্টলি বাংলাদেশ তার ইন্দো প্যাসিফিক আউটলুক প্রকাশ করেছে। ইন্দো প্যাসিফিক আউটলুক প্রকাশ করেছে। আমরা এই ইন্দো প্যাসিফিক আউটলুকটা আমরা পরবর্তীতে দেখে নেব। তাহলে মোটামুটি এখন আর এই দ্বন্দ্ব থাকবে না। শুধু এটা না, বিআরআই ভার্সেস কোয়াডও আসতে পারে। সবকিছুর অ্যান্সার কিন্তু ইন্দো প্যাসিফিক আউটলুকে। তো ওইটা আমরা পরবর্তী আপনাদেরকে দেখিয়ে দিব। এবার হচ্ছে কোয়াড। কোয়াড হলো দ্য কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। আচ্ছা, এইটার কিন্তু একটা খুব ভালো একটা হিস্টোরি আছে, কিভাবে কোয়াডটা গঠিত হলো। কোয়াডটা কাদের নিয়ে গঠিত দেখেন তো। এখানে কারা? ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ইউএসএ। এর আরেকটা দেশ, এটা ইউএসএ, এটা আলাস্কা। আচ্ছা, একটা গান আছে না, আলাস্কা অ্যান্ড মি, জন ডেনভারের, সেই আলাস্কা এটা।
ওকে, এই 4টা দেশ 1 2 3 4 এই 4টা দেশের যে সংগঠন একে বলা হয় কোয়াড। এই জন্য এটাকে এইভাবে আঁকা হয়, ইন্ডিয়া, জাপান, ইউএসএ আর হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে, এই কোয়াডটা কিভাবে গঠিত হলো? এই কোয়াডের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে চায়নাকে কাউন্টার দেওয়া। এখন এই কোয়াড গঠনের বেসটা আসলে কোথায়? বেসটা হচ্ছে 2004 সালে এটার প্রথম বেসটা শুরু হয়। 2004 সালে একটা সুনামি হয়। 2004 সালে একটা সুনামি হয় দক্ষিণ চীন সাগর এরিয়াতে। এই সুনামিটা বেশ ইম্প্যাক্ট ফেলে, অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়। তখন জাপান এই প্রস্তাবটা করে। জাপান প্রস্তাব করে যে চলেন আমরা এখানকার যারা দেশগুলো আছি, কে কে আছে? ইউএসএ আপনি আছেন, আমরা ইন্ডিয়া আছি, আমরা অস্ট্রেলিয়া আছি, আমরা চলেন কিছু একটা করি যাতে একসাথে আমরা এখানে কাজ করতে পারি। কিন্তু 2004 সালে যখন এই প্রস্তাবটা দেওয়া হয়, 2005-এর দিকে গিয়ে কেউ এটাকে খুব একটা প্রায়োরিটি দেয় না, এই কাজটা বন্ধ হয়ে যায়। এরপরে জাপানের প্রেসিডেন্ট শিনজো অ্যাবে 2006 সালে আবার প্রস্তাব দেয় যে চলেন আমরা যারা এখানে লাইক মাইন্ডেড কান্ট্রিজ আছে, লাইক মাইন্ডেড আমরা ডেমোক্রেসি বলতে পারি, লাইক মাইন্ডেড ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেটিক, আমরা যারা লাইক মাইন্ডেড ডেমোক্রেটিক কান্ট্রিজ আছি, আমরা একসাথে একটা কিছু করতে পারি যে এই যে অঞ্চলটা, এই যে দক্ষিণ চীন সাগর বা এই দক্ষিণ চীন সাগর সহ ইন্দো প্যাসিফিকের যে অঞ্চলটা, এই অঞ্চলে যারা আমরা একসাথে আছি, আমরা একত্রে একটা কাজ করতে পারি, চলেন আমরা একসাথে কাজ করি। তখন মোটামুটি ইউএসএ, জাপান তো নিজেই প্রস্তাব দিছে, সাথে ইন্ডিয়া ছিল, বাট 2012 সালের দিকে অস্ট্রেলিয়াটাকে লিভ করে। অস্ট্রেলিয়া এখান থেকে চলে যায়, যে অস্ট্রেলিয়া এই জোটে থাকবে না। এরপরে এই 2006 সালে ঘটনা গেল। এরপরে 2017 সালে ফাইনালি জাপান আবার প্রস্তাব দেয়। জাপান কিন্তু মানে এই যে কোয়াড যে গঠিত হচ্ছে, এটা কিন্তু মূলত জাপানের অনেক বড় একটা মাস্টার প্ল্যান। কিন্তু ক্ষমতাটা ধীরে ধীরে চলে গেছে কার হাতে? ইউএসএ হাতে। জাপান এটাকে আবার প্রস্তাব দিল যে আমরা আবার একটা মিটিং করতে পারি, এরকম কিছু একটা করতে পারি। এরপরে 17 সালের দিকে প্রাইমারিলি এটার একটা সফলতার মুখ দেখা গেল, বাট 2020 সালে এসে কিন্তু তখনও কিন্তু অস্ট্রেলিয়া আসে নাই। এই সময় কিন্তু অস্ট্রেলিয়ার আগে না বলে দিছে, অস্ট্রেলিয়া আসবে না। 2020-এর দিকে গিয়ে ইউএসএ এটাকে আবার প্রস্তাব দিল, এন্ড সবাই রাজি হলো। সবাই রাজি হয়ে একটা কাজ করছে। কাজ হচ্ছে যেমন দক্ষিণ চীন সাগরে ইন্ডিয়া, ইউএসএ আর হচ্ছে জাপান মিলে একটা যৌথ সামরিক মহড়া করে। যৌথ সামরিক, এটা প্রায় প্রতি বছরই করা ট্রাই করে, যেটার নাম হচ্ছে মালাবার নেভাল এক্সারসাইজ। দেখে নিন আপনারা। ওকে, মালাবার নেভাল এক্সারসাইজ, এই কাজটা প্রতি বছর ইউএসএ জাপান করে, এবং 2020 সালে এসে এখানে অস্ট্রেলিয়া জয়েন করে। অস্ট্রেলিয়া জয়েন করা মাত্রই সে একদম অফিসিয়ালি 2020 সালে কোয়াডের সদস্য হয়ে যায়। কোয়াডের সদস্য কারা কারা হয়ে গেল? ইউএসএ, ইন্ডিয়া, জাপান তো এটার প্রস্তাব দিল মেইন, সাথে করে অস্ট্রেলিয়া। এখন ঘটনা হচ্ছে অস্ট্রেলিয়াকে সবাই এমন চাচ্ছে কেন? এখানে অস্ট্রেলিয়া কেন এত গুরুত্বপূর্ণ? দেখেন এই পজিশনটা দেখেন আপনি, এই পজিশনটাতে অস্ট্রেলিয়া এমন একটা জায়গায় আছে, এটা কিন্তু ইন্ডিয়ার জন্য যোগাযোগ, জাপানের জন্য, ইউএস এর জন্য, সবার জন্য কিন্তু এটা ভালো। আর অস্ট্রেলিয়া কিন্তু মোটামুটি একটা পাওয়ারফুল কান্ট্রি, ইকোনমিক্যালি পাওয়ারফুল কান্ট্রি। এখন একটা ঘটনা হচ্ছে, অস্ট্রেলিয়া এতদিন এই বিশ্ব রাজনীতির কোনো আলোচনায় ছিল না, আমি বলতে পারি সেটা ঘুমন্ত ছিল, ঘুমন্ত। হঠাৎ করে ওকে একটা ধাক্কা দিল। কে ধাক্কা দিল? ইউএসএ, যে তুমিও আমাদের সাথে আসো। জাপান অনেক ধাক্কা দেওয়ার ট্রাই করছে, কিন্তু জাপানের কথা সে শুনে নেয়। বাট লাস্ট যখন ইউএসএ বললো, তখন সে আসলো। অস্ট্রেলিয়াকে বললো যে আপনাকে আমরা প্রচুর পরিমাণে সামরিক সহায়তা দিব, অর্থনৈতিক সহায়তা দিব। এমনিতে অস্ট্রেলিয়া অনেক মোটামুটি একটা গুরুত্বপূর্ণ অর্থনীতি। তো এই যে যে ঘুমন্ত অস্ট্রেলিয়া ছিল, ওকে হালকা একটা খোঁচা দিয়ে বা একটু ধাক্কা দিয়ে জাগিয়ে তুললো। এটাকে বলা হয় অ্যানিমাল স্পিরিট।
আপনারা এইটা মোটামুটি লিখতে পারেন যে অস্ট্রেলিয়ার যে এই পথে আসা, অস্ট্রেলিয়া থেকে এরকম একটা সামরিক বা অর্থনৈতিক জোটে অস্ট্রেলিয়াকে ঢুকানো, এই যে কাজটা, এই কাজটাকে বলা হয় অ্যানিমাল স্পিরিট। যে এতদিন তুমি নিষ্ক্রিয় ছিলা, এবার একটা ধাক্কা মেরে তাকে একটু সক্রিয় করলো। আশা করি আপনারা কোয়াড গঠনের যে হিস্টোরিটা সেটা বুঝতে পেরেছেন। মিলে জাপান কিন্তু এটা শুরু করে, আর 2004 সালে যে সুনামি থেকেই এটার ইন্ট্রোটা মানে শুরু হয়। এখন কোয়াড কিভাবে কাজ করে? আসলে কোয়াড কি কোনো অফিসিয়াল কোনো এলাই? কোয়াড কিন্তু কোনো অফিসিয়াল এলাই না, এদের কিন্তু কোনো প্রকার সদর দপ্তর নাই, এদের কোনো সদর দপ্তর নাই, এদের কিন্তু কোনো ডিসিশন মেকিং বডি নাই, এদের কোনো সচিবালয় নাই, যে কিছুই নেই। বা তাহলে এরা কিভাবে কাজ করে? তার মানে কি ওরা নেটোর মতো? এরা নেটোও না, এরা নেটোও না, এরা ইউএনও না, এরা কিছুর মতোই না। এরা হচ্ছে জাস্ট 4টা লাইক মাইন্ডেড কান্ট্রিজ, তারা একসাথে আসে, তারা বিভিন্ন মিটিং এর মাধ্যমে যোগাযোগ করে, এবং এই মিটিং এর মাধ্যমে, বিভিন্ন মিটিং বলতে নিজেরা যোগাযোগ, মানে কোনো নির্দিষ্ট একটা সদর দপ্তর নেই, নিজেরা কোনো একটা জায়গায় মিটিং করে, যোগাযোগ করে, এবং বিভিন্ন প্রকার প্রজেক্ট তারা এখানে হাতে নেয়, বিভিন্ন সামিটের মাধ্যমে বা বিভিন্ন মিটিং এর মাধ্যমে। ঠিক আছে, তো এটা কোনো ফর্মাল কোনো অ্যালায়েন্স না, তো এটা আপনারা মনে রাখবেন। ঠিক আছে, কোয়াড কিন্তু নেটোর মতোও না, বাট কোয়াডকে বলা হয় এশিয়ান নেটো, এশিয়ান নেটো। কারণ এই 4টাই হচ্ছে, এই 4টা কান্ট্রি হচ্ছে মোটামুটি ইউএস এর খুবই এলাই, 4টা সবাই, এবং তারা সবাই হচ্ছে এখানে কার শত্রু? চায়না শত্রু। এবং এই কোয়াডটা গঠন করা হয়েছে চায়নাকে এখানে কাউন্টার দেওয়ার জন্য। ওকে, এখন প্রশ্ন হতে পারে এদের মূল গোলটা কি, আসলে লক্ষ্য কি? এখানে ইউএসএ, জাপান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, এদের লক্ষ্য হচ্ছে রুল বেসড অর্ডার। রুল বেসড অর্ডার মানে কি? যে ইন্টারন্যাশনাল যে ল গুলো আছে, ইন্টারন্যাশনাল ল, যেমন কি কি হতে পারে? UNCLOS, আনক্লস ল। এই আনক্লস ল এর কারণে কিন্তু দক্ষিণ চীন সাগরে সকল সম্পদের মালিক চাচ্ছে কে? চায়না। আর আনক্লস ল বলতেছে যে এই মালিকটা আসলে চায়না না, এটা কারা? এটা হচ্ছে এখানকার যে দেশগুলো রয়েছে, ভিয়েতনাম, সিঙ্গাপুর, আপনার হচ্ছে ফিলিপাইন্স, মালয়েশিয়া, এরা সবাই। কিন্তু এখানে ঝামেলা করতেছে কে? চায়না। চায়না বলতেছে না, আমরা কোনো প্রকারের ল মানি না। আর এই ল যেতে না মানে, এই ল মানানোর জন্যই হচ্ছে আপনারা এখানে কোয়াড গঠিত। কারণ কোয়াড কাজ করবে কিসে? রুল বেসড অর্ডার। যে ইন্টারন্যাশনাল রুলগুলো আছে, এই রুলগুলো নিয়ে এখানে তারা কাজ করবে। তার মানে চায়না যাতে এখানে খুব বেশি আধিপত্য বিস্তার না করতে পারে, তাই চায়নাকে কাউন্টার দেওয়ার জন্যই হচ্ছে এই কাজটা এখানে করা। তো কোয়াডের প্রথম লক্ষ্যটা আমরা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে FOIP। FOI মানে কি? ফ্রি অ্যান্ড ওপেন। আইপিতে কি জানি আমরা? ইন্দো প্যাসিফিক। ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আমরা তো প্রথমে পড়েছি, ওখানে কিন্তু প্রথম কাজটাই ছিল কিন্তু ইন্দো প্যাসিফিকটা কি করবে? ফ্রি অ্যান্ড ওপেন করবে। জো বাইডেন ক্ষমতা আসার পরে কিন্তু প্রথমেই একটা কথা বলেছিল, উই ওয়ান্ট আ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। তাই এই যে কোয়াডের লক্ষ্যটা হচ্ছে ওদের যে প্রকল্পটা ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক, এইটাকে বাস্তবায়ন করবে কে? কোয়াড। দেখেন কোয়াডের পজিশনটা দেখেন, কোয়াডটা এমন একটা জায়গায় অবস্থান, সে একসাথে সাউথ চায়না সি এবং ইন্দো প্যাসিফিকের যে এই অঞ্চলটা, এই পুরোটাকে সে কাভার করে। এই জন্য হচ্ছে তারা ফ্রি অ্যান্ড ওপেন যে প্রকল্প, ওইটাকে তারা বাস্তবায়ন করবে হচ্ছে এই কোয়াড। এরপরে ফ্রিডম অফ নেভিগেশন, অর্থাৎ এখানে যে ওভারফ্লাইট, নেভিগেশন ওভারফ্লাইট হবে, সেটা হবে একদম ফ্রি, মানে ওই ফ্রি অ্যান্ড ওপেন হবে। এরপর হচ্ছে গিয়ে একদম বেস্ট, ওদের মূল লক্ষ্যটা হচ্ছে 4 নম্বরে বলছে, মূল লক্ষ্যটা হচ্ছে কাউন্টার চায়না অ্যাগ্রেশন। এইটাই শুধু মেইন কথা। and maritime claims in the South China Sea and East China Sea. East China Sea তে কে আছে? East China Sea তে আছে জাপান। তো জাপানের সেনকাকু দ্বীপ নিয়ে দ্বন্দ্ব আমরা পরবর্তী দিনে পড়েছি। তো সেনকাকু দ্বীপ দ্বন্দ্ব, জাপান একা তো চীনকে কাউন্টার দিতে পারতেছে না, তাই জাপান কি করলো? সাথে করে তার ভাই ব্রাদারকে নিয়ে নিল। তার ভাই ব্রাদার কারা? বড় ভাই ইউএসএ, বন্ধু অস্ট্রেলিয়া, বন্ধু ইন্ডিয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই অঞ্চলে যে দ্বীপগুলা বা যে ইকোনমিক জোনগুলা চায়না বেআইনি ভাবে চাচ্ছে, ওগুলাকে কাউন্টার দেওয়ার জন্য, ওগুলাকে আইনি ভাবে ওই দেশগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য, জাপানকে, ভিয়েতনামকে, ফিলিপাইন্সকে দেওয়ার জন্য হচ্ছে মোটামুটি এই কোয়াড এখানে কাজ করবে। তো আশা করি কোয়াডের মূল লক্ষ্যটা আসলে আপনারা বুঝতে পেরেছেন। তো এই হলো কোয়াড, আর এর আগে ছিল আমাদের BRI। আচ্ছা, কোয়াডের প্রায়োরিটিস গুলা কি কি? আমরা তো
বিআরআই এর প্রায়োরিটিস গুলো দেখছি, কোয়াড গুলো দেখে কোয়াডের প্রায়োরিটি দেখি ম্যারিটাইম সিকিউরিটি, কারণ এখানকার ইনসিকিউর কেন, কারণ এখানে চায়না আছে, তাই দরকার কি এখানে সিকিউরিটি, ম্যারিটাইম সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ এমন একটা ইস্যু যে ইস্যুটা পৃথিবীর প্রত্যেকটা জোট, প্রত্যেকটা যতই জোট আছে না কেন, ইকোনমিক জোট হোক, আপনার পলিটিক্যাল জোট হোক, প্রত্যেকে কিন্তু ক্লাইমেটটাকে গুরুত্ব দেয়। তো কোয়াডও ক্লাইমেটটাকে গুরুত্ব দিচ্ছে। সাপ্লাই চেইন রেজিলেন্ট, সাপ্লাই চেইনটাকে ঠিক রাখবে। আর স্পেস কোঅপারেশন, সাপ্লাই চেইনটা কেন দেখেন, এই অঞ্চলে সাপ্লাই চেইনে বাধা দেয় কে, চীন। তাই ইউএসএ কাজ করবে কি, এই সাপ্লাই চেইনটাকে তারা ঠিক করতে চায়, মানে ফ্রি অ্যান্ড ওপেন রাখতে চায়। এইটা হচ্ছে মোটামুটি কোয়াডের প্রায়োরিটিজ লিস্ট। আচ্ছা, এবার হচ্ছে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক। কোয়াড তো গঠিত হয় আমরা সবাই দেখেছি কবে, 2020 সালে। কোয়াড ফাইনাল গঠিত কবে, 2020 সালে। এখন 2020 সালে ঘটার পরে এরপরে ওদের প্রতি বছর বললাম না, ওদের যে মিটিং গুলো হয়, মিটিং এর মাধ্যমে ওরা ডিসিশন নেয়। 2022 সালে যে মিটিংটা হলো, এই 2022 সালের মিটিং এ তারা একটা কাজ গঠন করলো, আইপিইএফ। আইপিইএফটা কেন করছে এটা জানতে হলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া লাগবে। সেটা হচ্ছে RCEP। আমরা আগে RCEP-টা দেখি নাই, তারপর আমরা আইপিইএফ দেখব। RCEP, রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ। এটা আসলে কার, এটা কিন্তু লেগে চীনের নেতৃত্বে, চীনের নেতৃত্ব। এটা কোথায় দেখেন, এটা এই দেখেন, এটা কিন্তু সাউথ চায়না সিতে। সাউথ চায়না সিতে যারা চীনের মেনলি ঝামেলা, যাদের সাথে ঝামেলা, তাদের নিয়েই কিন্তু এইটা করা। দেশগুলো কারা, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, এই তিনটাকে আমরা একটা একসাথে রাখি। এছাড়া মালয়েশিয়ার সাথে ঝামেলা, সিঙ্গাপুরের সাথে ঝামেলা, ইন্দোনেশিয়ার সাথে ঝামেলা, ব্রুনেই, ফিলিপাইন্স, ভিয়েতনাম, জাপান, সাউথ কোরিয়া, এই প্রত্যেকটা দেশের সাথে এখানে চীনের ঝামেলা। কিন্তু চীনের যে RCEP প্রজেক্ট, এই প্রজেক্টে চীন এদের সবাইকে একসাথে রেখেছে। চীনের মূল লক্ষ্যটা কি, চীনের মূল লক্ষ্য হচ্ছে যে আইপিএস বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এখানে কিন্তু চীন চাচ্ছে, আমেরিকা চাচ্ছে যে একটা ফ্রি অ্যান্ড ওপেন রাখতে সবকিছু। চীনকে কিছু করবে না, চীন অবশ্যই করবে। চীনে বলতেছে ঠিক আছে, তাহলে আমরা ফ্রি অ্যান্ড ওপেন রাখবো, কিন্তু ফ্রি অ্যান্ড ওপেন যতই থাকুক না কেন, আমার জায়গা কিন্তু আমার। তো এইটা হচ্ছে জাস্ট পৃথিবী বিশ্ববাসীকে দেখানোর জন্য যে চীনও একটা বড় জোটের মধ্যে আছে, যে জোটটা চীন নেতৃত্ব দেয়, এবং যে জোটের কাজ হচ্ছে সবাইকে নিয়ে একসাথে কাজ করা। ওই দেশগুলা কি, এই দেশগুলা, এর মধ্যে দেখেন কারা কারা আছে। এখানে আসিয়ান দেশগুলো সবাই আছে, দেখেন আসিয়ান দেশগুলা সবাই আছে। পাশাপাশি আছে অস্ট্রেলিয়া, আছে জাপান। তাহলে অস্ট্রেলিয়া, জাপান, এরা কাদের সদস্য, এদের কিন্তু কোয়াডের সদস্য, আমরা আগে দেখেছি। তাহলে আসিয়ানের সবগুলা দেশ আছে, কোয়াডের সদস্য 2টা আছে। এর পাশাপাশি এখানে আর কে আছে, সাউথ কোরিয়া আর নিউজিল্যান্ড, এই 2টা দেশও এখানে আছে। তো মোটামুটি এই অঞ্চলে সবগুলা দেশ নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জোট এখন হচ্ছে কোনটা, RCEP তারা গঠন করে ফেলেছে। এটা নেতৃত্ব দেখে চীন। এটার লক্ষ্যটা কি, এটা কিন্তু 2011 সালে এটার মূল কাজ শুরু হয় এটা নিয়ে। আর এটাতে লাস্ট এটা ফাইনালি হয় কবে, 2020 সালের 15 নভেম্বর। কান্ট্রি হচ্ছে এখানে 15টা। এখন কথা হচ্ছে এদের অবজেক্টিভ কি, এদের মূল লক্ষ্যটা কি। এদের মূল লক্ষ্য হচ্ছে ওই একই, একটা মডার্ন, কম্প্রিহেনসিভ, হাই কোয়ালিটি অ্যান্ড মিউচুয়ালি বেনিফিশিয়াল ইকোনমিক পার্টনারশিপ। মানে চাচ্ছে এখানে যে দেশগুলো আছে সব একটা মিউচুয়ালি বেনিফিট হতে পারে। এটা কেন চীন করেছে, কারণ দেখেন এই জায়গায় দেশগুলোর সাথে কিন্তু চীনের একটা দ্বন্দ্ব আছে, যেটা কনফ্লিক্ট আছে। এখন চীন যদি এদের কাছে ঝামেলা করে ছেড়ে দেয়, এখানে ঢুকবে কে, এসে ঢুকবে ইউএসএ। চীনের লক্ষ্য হচ্ছে ওদের সাথে আমি ঝামেলা করবো, কিন্তু ওদেরকে আমি হাত থেকে ছাড়বো না। একদিকে ঝামেলা করবো, আর একদিকে এমন একটা জোট বানিয়ে রাখবো যে জোটের উপর ওরা নির্ভরশীল থাকে, এবং ওই জোট দিয়ে তারা বেনিফিটেড হতে পারে। একদিকে ঝামেলা করছে, আরেকদিকে বেনিফিটেড করার জন্য তাদেরকে একটা জোট গঠন করে রাখছে, সেটাই হচ্ছে RCEP। দেখেন আইপিএস এ কিন্তু এটাই বলে যে এখানে একটা ফ্রি অ্যান্ড ওপেন থাকবে, সবাই রেজিলেন্ট হবে, সবাই প্রসপারাস হবে, মোটামুটি সবাই অনেক সমৃদ্ধশালী হবে। RCEP ঠিক একই কথাই বলতেছে যে একটা মডার্ন হবে, একটা কম্প্রিহেনসিভ হবে, এন্ড একটা মিউচুয়ালি বেনিফিটেড হবে। তারপর যে এক্সপ্যানশন অফ রিজিওনাল ট্রেড, তারা এদিকে কি করে, বাণিজ্যটা কি করে, বৃদ্ধি করবে। এখন কথা হচ্ছে তার সাউথ চায়না সি তো সকল পথ তো চীন নিজের চায়,
সে চায় নিজের, কিন্তু আবার একটা জোট গঠন করে রাখছে যেটার মধ্যে সে আবার চায় বাণিজ্যটা হবে কি ফ্রি অ্যান্ড ওপেন, খুবই মানে রিজিওনাল ট্রেডটা কি হবে অনেক ফ্যাসিলিটেট করবে আর সহজ করে দিবে। এবার হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য গ্লোবাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখন একটা ব্যাপার দেখেন, ভিয়েতনামের সাথে আপনার খুব দ্বন্দ্ব, ভিয়েতনামের জায়গা আপনি চান, বাট আপনি ভিয়েতনামে এই প্রজেক্টের আন্ডারে ভিয়েতনাম আপনি ইনভেস্টমেন্ট করলেন, ভিয়েতনাম আপনি ইনভেস্ট করলেন। ঠিক একইভাবে মালয়েশিয়ার জায়গা আপনি চাচ্ছেন, কিন্তু আপনি মালয়েশিয়ার মধ্যে ইনভেস্ট করলেন। এই যে একই ধরনের দ্বিচারিতা যেটাকে বলে, যে একদিকে আমি জমি চাইবো বা আমার জায়গা জমি সব চাইবো, অন্যদিকে তাকে আমি হেল্প করে তাকে আমি থামায় রাখবো। এটা হচ্ছে চীনের মূল লক্ষ্য, যে তার ওই যে 9 ড্যাশ লাইন দিয়ে সে ওই জায়গা সে নিয়ে যেতে চাইবে, কিন্তু এই আরসিইপির আওতায় সে আবার তাদেরকে ইনভেস্ট করবে, তাদেরকে হেল্প করবে। এই জন্য মোটামুটি এদেরকে একটু চুপচাপ রাখবে। এটা হচ্ছে চীনের মূল লক্ষ্য। তো আশা করি আমরা মোটামুটি এই আরসিইপি প্রজেক্টের বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা চলে যাই আইপিইএফ এ। আরসিইপি কবে ফাইনালি গঠিত হইল? 2020 সালে। এবার 2022 সালে যখন কোয়াড একটা মিটিং করলো, কোয়াড মিটিং এ সে আবার এই আরসিইপি যে চীনের নেতৃত্ব, এটাকে কাউন্টার দেওয়ার জন্য তারা করে ফেললো আইপিইএফ, ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক। এখানে দেশগুলো কারা, এই দেশগুলো দেখে আমরা বুঝবো, তাই না? আগের যে জোট, ওখানে কে কে ছিল না একটু দেখেন। ওখানে ছিল না ইউএসএ আর ইন্ডিয়া, এই দুটো দেশ ছিল না। আইপিইএফ এ দেখেন কারা নাই। ইউএসএ আছে, এটা থাকবেই, সে যদি এটার হেড, সেটা থাকবে এখানে, সে আছে। জাপান 2 জায়গায় ছিল, আমি স্টার্ট করে রাখি, 2 জায়গায় ছিল। ইন্ডিয়া এটা 1 জায়গায়, সাউথ কোরিয়া 2 জায়গায়, অস্ট্রেলিয়া, ফিলিপাইন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নিউজিল্যান্ড, ব্রুনেই। দেখেন সব একই কান্ট্রিগুলা। তার মানে চায়নাও যাদেরকে বুঝে একই কথা, চীন ওদেরকে কাছে টানতেছে আরসিইপি দিয়া। এখন যদি এইটা দেখে ইউএসএ ছেড়ে দেয়, তাহলে তোরা চীনের বেশি ক্লোজ হয়ে যাবে। তাই চীন আমেরিকা একটা কাউন্টার একটা জোট বানালো, যে জোটের মাধ্যমে এরাও আমেরিকার কাছে থাকবে। আর একটু ছোট্ট একটা যদি আপনি দৃষ্টি দেন, এখানে কয়েকটা কান্ট্রি এখানে নাই। এক হচ্ছে কম্বোডিয়া, এখানে নাই কে লাওস। দেখেন এখানে কম্বোডিয়া আর লাওস নাই। এখানে আর একটা কান্ট্রি নাই, সে হচ্ছে মায়ানমার। এর কারণ কি আসলে? মায়ানমার, কম্বোডিয়া, লাওস, এই 3টা কান্ট্রি নাই কেন? কম্বোডিয়া সাউথ চায়না সি নিয়ে কোনো প্রকার জমি দাবি করে না, তার মানে ওরে আলোচনা রাখার দরকার নাই। লাওস হচ্ছে একটা ল্যান্ডলক কান্ট্রি, এটা হচ্ছে ভিয়েতনামের মাঝখানে একটা কান্ট্রি, ওরও কোনো প্রয়োজন নাই। আর এই 2টা কান্ট্রির ইয়ে হচ্ছে দে ডু নট ইরিটেট চায়না। তারা চায়নার প্রজেক্টে কখনই কোনো ঝামেলা করবে না। এই 2টা দেশ হচ্ছে কম্বোডিয়া আর লাওস। আর মিয়ানমারে হচ্ছে চীনের সবচেয়ে বড় প্রজেক্ট কোনটা বলেন তো? ওই যে মালাক্কা প্রণালী বন্ধ হয়ে গেলে চীনের যে পাইপলাইনটা হবে, সেটা কিন্তু মিয়ানমারের মধ্যে দিয়ে। তার মানে ইউএসএ বুঝে গেছে যে মিয়ানমার সবসময় চীনের সাথেই থাকবে, চীন থেকে এই মিয়ানমার আর ছাড়বে না। কারণ রোহিঙ্গা থেকে শুরু করে সব জায়গায় মিয়ানমারকে ব্যাকআপ দেয় কে? চীন। তো আমেরিকা বুঝে গেছে মিয়ানমারকে তার আর প্রয়োজন নাই, মিয়ানমার পুরোপুরি এখন কার পক্ষে? চায়নার পক্ষে। এই জন্য এই 3টা কান্ট্রিকে বাদ রেখে করে ফেললো কি এই যে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক। তাহলে আপনারা একটা জিনিস দেখেন, যদি এটা অর্থনৈতিক জন্যই হতো বা শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য হতো, তাহলে তো তাদেরকে রাখতোই। তার মানে বোঝা গেল এটার মধ্যে একটা পলিটিক্যাল ভিশনও আছে। যেদের পলিটিক্যাল ভিশন আছে, তাই সেখানে যে দেশগুলোর স্বার্থ নাই বা যে দেশগুলোর স্বার্থ নিয়েও কাজ হবে না, তাদেরকে এখানে সিস্টেমে বাদ দেওয়া হয়েছে। তার মানে আমরা দেখতে পেলাম আইপিএফ এর দেশগুলো কয়টা? 13টা। আর আরসিইপির দেশ দেখলাম কয়টা? 15টা। তো আইপিএফ কবে গঠিত হয়? আইপিএফ গঠিত হচ্ছে কোয়াডের 2022 সালের যে সামিটটা, সেখানে শুধু আইপিএফ না, এটার বাদে আরেকটা গঠিত হয় আইপিএমডিএ। ওটা নিয়ে খুব একটা কাজ হচ্ছে না, কিন্তু আইপিএফটা খুব স্ট্রংলি কাজ করছে। এই যে দেখেন দেশগুলা কারা, এইসব দেশগুলা। এখান থেকে বাদ গেছে কে কে? আপনার লাওস বাদ গেছে, এই যে লাওস বাদ গেছে, আপনার এখান থেকে কম্বোডিয়া, মিয়ানমার বাদ গেছে, আর এখান থেকে কম্বোডিয়া বাদ গেছে।
ওকে, এই কয়েকটা দেশ বাদ গেছে, আর বাকি সবাই কিন্তু এখানে আছে, 13টা দেশ এখানে রয়েছে। তো এর সবগুলো এদের মূল লক্ষ্যটা কি, এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে বা সাউথ চায়না সিতে তাদের প্রভাবটা বিস্তার করা, আর চীনের যে প্রভাবটা ওটাকে কাউন্টার দেওয়া, মেইনলি RCEP কে কাউন্টার দিবে। ঠিক আছে, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখানে কিন্তু জো বাইডেন এটা করার সময় একটা কথা বলছে, সে তার ওই IPS এর যে ভিশনটা ওইটাকে সে রিপিট করছে। কি বলছে, উই শেয়ার এ কমিটমেন্ট টু এ ফ্রি, একই কথা, ওপেন, ফেয়ার, ইনক্লুসিভ, ইন্টারকানেক্টেড, মানে কানেক্টেড, রেজিলিয়েন্ট অ্যান্ড সিকিউর অ্যান্ড এ প্রসপারাস ইন দ্য প্যাসিফিক রিজিয়ন দ্যাট হ্যাজ পটেনশিয়াল টু অ্যাচিভ সাস্টেইনেবল ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ। এটা আপনারা মানে মুখস্থ করে রাখতে পারেন, মুখস্থ করে আপনারা জো বাইডেনের কোটেশন হিসেবে আপনারা ইউজ করতে পারেন। ইন্দো প্যাসিফিকের জন্য আসলে বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য আসলে এটা দিতে পারেন, আপনার IPF এর জন্য আসলে আপনারা এটা দিতে পারেন। তার মানে আমরা মোটামুটি বুঝতে পারছি যে চীনের বা আমেরিকার এখানে মূল লক্ষ্যটা আসলে কি। ওকে, অবজেক্টিভ গুলো কি, ওই একই, দেখেন ঘুরে ফিরে কিন্তু একই কথায় আসবে, ট্রেড ফ্যাসিলিটেশন, ডিজিটাল ইকোনমি, সাপ্লাই চেইন মানে কি, ওপেন অ্যান্ড ফ্রি হবে, ডিকার্বনাইজেশন, ক্লিন এনার্জি, কারণ ক্লাইমেট নিয়ে কাজ করতে চায় তারা, ক্লিন এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার, আর হচ্ছে ওয়ার্কার স্ট্যান্ডার্ড, মানে ওয়ার্কারের একটা স্ট্যান্ডার্ড তারা বজায় রাখবে এখানে। ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট করছে, এখানে যারা ডিজিটাল ইকোনমি নিয়ে কাজ করবে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে, অন্য সবগুলোর চেয়ে এটা একটু আলাদা ছিল এখানে। আচ্ছা, গেল, আমরা তো এইটাও হয়ে গেল, RCEP গেল। এবার দেবো আমরা অকাস। অকাসের দেশগুলো কি কি, অস্ট্রেলিয়া, UK, US। এদেরকে বলা হয় লাইক মাইন্ডেড কান্ট্রিজ। এর বাইরে আরেকটা বলা হয় লাইক মাইন্ডেড ইংলিশ স্পিকিং ডেমোক্রেসি। এই তিনটা দেশের ভাষা কিন্তু ইংলিশ, তাই হচ্ছে লাইক মাইন্ডেড ইংলিশ স্পিকিং ডেমোক্রেসি। এইটা পুরোপুরি কিন্তু একটা সামরিক একটা জোট। কারা কারা রাখছে এখানে, অস্ট্রেলিয়া, USA, আর রাখছে এখানে সেই UK কে। দেখেন, এটা আমার হচ্ছে UK, অস্ট্রেলিয়া, আর হচ্ছে USA। এই তিনটা হচ্ছে এটার মতো কি নিয়ে, এটা হচ্ছে সামরিক একটা জোট। আগের যে জোটগুলা IPEF, কোয়াড, ওখানে কিন্তু সামরিক কথাটা একবারও USA উচ্চারণ করেনি, তারা বলছে তারা সিকিউরিটি নিয়ে কাজ করবে। বাট এটার ক্ষেত্রে তারা একদম ডিরেক্টলি বলছে যে আমাদের লক্ষ্য হচ্ছে সামরিক, অর্থাৎ USA আর UK মিলে অস্ট্রেলিয়াকে সামরিকভাবে হেল্প করবে, সামরিকভাবে স্ট্রং করবে, এতে করে মোটামুটি ন্যাটোর মতো একটা সামরিক শক্তিশালী তিনটা দেশ একসাথে হয়ে কাজ করবে। কার এগেনস্টে, ওই একই কথা, চীনের এগেনস্টে। কোথায়, ইন্দো প্যাসিফিক রিজিয়নে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন অস্ট্রেলিয়া যেহেতু হয়ে গেছে, এটা নিয়ে নিউজিল্যান্ডের একটু মাথা ব্যথা, নিউজিল্যান্ডের পাশেই এরকম সামরিক এত শক্তিশালী একটা দেশ হয়ে যাবে, মানে নিউক্লিয়ার শক্তি সম্পন্ন একটা দেশ হয়ে যাবে, এটা কিন্তু মোটামুটি নিউজিল্যান্ডের একটা মাথা ব্যথা। আবার আরেকটা মাথা ব্যথা হয়েছে কার, ফ্রান্সের জন্য, কারণ ফ্রান্স মোটামুটি আগে সকল অস্ত্র একটা চুক্তি ছিল অস্ট্রেলিয়ার সাথে, এখন এই কাজ হওয়ার কারণে তাদের এই চুক্তিটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। তো এটা নিয়ে একটু অস্ট্রেলিয়া ফ্রান্সের একটু মাথা ব্যথা। আবার এখানে আরেকটা মাথা ব্যথা আছে, ইন্ডিয়া, কোয়াডের মধ্যে ইন্ডিয়াকে রাখলো, বাট যখন সামরিক একটা কাজ চলে আসলো সেক্ষেত্রে আবার ইন্ডিয়াকে রাখলো না, এটা নিয়ে একটু ইন্ডিয়ার মনে একটু কষ্ট আছে। তো সব মিলিয়ে তো আমরা হয়তো আর একটা ভিডিওতে এটা আলোচনা করব যে এই অকাজ করার পিছনে কেন ইন্ডিয়াকে রাখা হয়নি বা কেন ফ্রান্সকে রাখা হয়নি, আর ফ্রান্স অস্ট্রেলিয়া সম্পর্কটা কি হবে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সম্পর্ক কি হবে, এটা আমরা অকাশ নিয়ে পরে একটা বড় বিস্তৃত আলোচনা করবো। আপাতত আমরা এখানে এটুকুই রাখি যে অকাশ একটা সামরিক জোট, এর মূল লক্ষ্য হচ্ছে আমেরিকা বা চীনের আগ্রাসনকে কাউন্টার দেওয়া। ওকে, মোটামুটি এখানে মোটামুটি অবজেক্টিভ, অকাশের অবজেক্টিভ গুলো দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এবার হচ্ছে একটা মজার বিষয়, মুক্তার মালা নীতি। মুক্তার মালা নীতিটা কি আসলে, দেখেন আমরা যখন আগের টপিকটা পড়ছিলাম আমরা কিন্তু একটা ব্যাপার বলছি যে BRI এর যে প্রজেক্টটা, এর পাশাপাশি একটা পাইপলাইন গেছে। এই পাইপলাইনটা হচ্ছে কিসের, এই পাইপলাইনটা হচ্ছে আপনার যে তেল বা গ্যাস রপ্তানি করার জন্য একটা পাইপলাইন এখান থেকে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে মুক্তার মালা নীতিটা কি। মুক্তার মালা নীতি হচ্ছে
এখানে দেখেন পোর্ট সুদানের একটা পোর্ট নাম হচ্ছে পোর্ট সুদান। এখান থেকে শুরু করে চীন পর্যন্ত, হংকং পর্যন্ত, হংকং থেকে পোর্ট সুদান পর্যন্ত চীন অনেকগুলা পোর্ট করবে। যেগুলো বললাম, যেগুলো প্রত্যেকটা BRI কে কানেক্ট করবে, এই পোর্ট গুলা করবে। এখানে থাকবে চীনের সামরিক বাহিনী, বা আমরা বলতে পারি চীনের নৌবাহিনী থাকবে। এখানে নৌবাহিনী, চীনের নৌবাহিনী কোথায় থাকবে? এই প্রত্যেকটা পোর্টের কাছাকাছি। দেখেন এখানে একটা, এই প্রত্যেকটা জায়গায়, এখানে এই সব একটা করে। এই যে এই গোয়াদা কোন, এটা পাকিস্তানের, এটা মিয়ানমারের, এটা আছে বাংলাদেশ চিটাগং এর। এখন দেখেন এই পুরা বিষয়টাকে এমন করে আপনি যদি এইভাবে দেখেন, এটা কি হয়ে যায়? একটা মালার মতো হয়ে যায় না? মানে বিষয়টা এমন দাঁড়ায়, পুরা মনে হয় একটা মালা। এইটাই হচ্ছে মুক্তার মালা নীতি। অর্থাৎ এর কারণটা কি? এটার মূল কারণ কিন্তু আর আমেরিকাকে কাউন্টার দেওয়া না, এটা চীনের কারণ হচ্ছে এখানে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলা। দেখেন যদি এইভাবে চীনের সামরিক বাহিনীগুলো যদি এইভাবে থাকে, ইন্ডিয়া কি হবে? ইন্ডিয়া কিভাবে বের হবে? আর একটা ব্যাপার আপনারা হয়তো জানেন, এখানে ঠিক এই জায়গাটায় আমেরিকার একটা নৌঘাঁটি আছে, যার নাম হচ্ছে দিয়েগো গার্সিয়া। বানানটা ভুল হতে পারে, ইংলিশ বানান তো এটা দিয়েগো গার্সিয়া। তার মানে দিয়েগো গার্সিয়ার সাথে ইন্ডিয়ার যেটা যোগাযোগ, ওইটাও বন্ধ করে দিবে এই মুক্তার মালা নীতিটা। এই যে মুক্তার মালা নীতিটা, তাহলে এই যে ইন্ডিয়াকে আটকানোর জন্য হচ্ছে এই মুক্তার মালা নীতি, যাকে ইংলিশে বলা হয় স্ট্রিং অফ পিয়ার্লস। তো এর পাশাপাশি এখানে কি রয়েছে? একটা তেল লাইন। এটার মধ্যে কি হবে? তেল আমদানি হবে, ভারতকে চারদিক তারা ঘিরে ফেলবে। তো এইটা কি চীন নাম দিয়েছে? এটা মুক্তার মালা নীতি, এটা আসলে চীন নাম দেয় না। চীনের এই যে নৌ সামরিক বাহিনীটা এখানে গঠন করা দেখে আমেরিকারা বা মার্কিনী বাহিনী এটা নাম দিয়েছে চীনের মুক্তার মালা নীতি, যেটা দিয়ে চীন কি করবে? ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলবে। তো এই হচ্ছে মোটামুটি এই অঞ্চলের আলোচনার বিষয়। এর এগেনস্টে আমরা আরেকটা কাজ করতে পারি, চীন আমেরিকা আরেকটা কাজ করে, সেটার নাম আমরা বলতে পারি B3W। মানে কি? বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড। এটা হচ্ছে G7 এর একটা সম্মেলনে, G7 কান্ট্রি যারা, আমরা মোটামুটি সবাই জানি G7 কান্ট্রি কারা। ওয়ার্ল্ডে পাওয়ারফুল মোট 7টা কান্ট্রিতে G7 হয়। এই G7 এই দক্ষিণ চীন সাগরে আবার চীনের আধিপত্যকে কমানোর জন্য এবং আমেরিকার আধিপত্য সহ সবার বাকি আমেরিকার এলাই যারা আছে তাদের আধিপত্য বাড়ানোর জন্য বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড নামে একটা প্রজেক্ট ঘোষণা দিয়েছে। তার মানে আমরা আমেরিকার যে বড় বড় প্রজেক্টগুলো রয়েছে, এর মানে এই প্রজেক্টগুলোর মধ্যে আমরা বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড এটাকেও ধরতে পারি। এটাও একটা বড় প্রজেক্ট। তার মানে এখানে আমরা বলতে পারি আরেকটা প্রজেক্ট, সেটা B3W, বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড। তো এইভাবেই মোটামুটি আমেরিকা একটা প্রজেক্ট করতেছে, এর এগেনস্টে চীন একটা করে, চীন আবার একটা দিয়ে করবে, এর এগেনস্টে আমেরিকা একটা করবে। এইভাবেই চলতেছে মোটামুটি সাউথ চায়না সি সহ পুরোপুরি ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতি। সো এখন আর প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি করবে? আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশ, এই জায়গায় বাংলাদেশের করণীয় কি? এই প্রশ্ন কিন্তু বারবার আসছে যে বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশের ফরেন পলিসি ডিলেমা। একটা ব্যাপার আমি বলে থাকি এখানে, যে বাংলাদেশ যখন কোনো নির্দিষ্ট কোনো ফরেন পলিসিতে ছিল না, ফরেন পলিসি বলতে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত চীন যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিয়ে বাংলাদেশের একটা ক্লিয়ার কোনো ভিশন একটা সময় ছিল না। ক্লিয়ার ভিশন বাংলাদেশ কোন দিকে যাবে। যখন কোয়াড গঠন হয় তখন কিন্তু একটা কথা উঠেছিল যে আমেরিকা চায় বাংলাদেশ কোয়াডে জয়েন করুক। তখন চীন কিন্তু একটা কথা বলে দিছিল যে বাংলাদেশ যদি কোয়াডে যোগ দেয় তাহলে বাংলাদেশ চীন সম্পর্ক খুব খারাপ হবে। এই কথা কে বলেছিল? চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই কথা বলেছিল। তার মানে বলাই যাচ্ছে যে চীন কখনই চায় না বাংলাদেশ কোয়াডে যাক। আবার আমেরিকা কখনোই চায় না চীনের যে প্রজেক্টগুলো ওখানে সংযুক্ত হোক। এটা নিয়ে বাংলাদেশ অনেকদিন ফরেন পলিসি ডিলেমাতে ছিল বাংলাদেশ অনেক দিন ধরে। এখন বাংলাদেশ একটা ক্লিয়ার ভিশন প্রকাশ করেছে, সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক আউটলুক অফ বাংলাদেশ। তো ওই ইন্দো প্যাসিফিক আউটলুকটা বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে
সেখানে এখানে এই ইন্দো প্যাসিফিক আউটলুকটা বর্ণনা করা আছে। আপনারা চাইলে ওখান থেকে ইন্দো প্যাসিফিক আউটলুক পুরোটা দেখে নিতে পারেন। দেখে নিলে সেটা আপনাদের জন্য মোটামুটি এই সম্পর্কিত যে এই দ্বন্দ্বে বাংলাদেশ কোন দিকে যাবে, তো এইটা নিয়ে আপনারা ভালো একটা অ্যান্সার সেখান থেকে করতে পারবেন। কারণ বাংলাদেশের এতদিন কোনো ভিশন ছিল না, বাট এখন বাংলাদেশ একটা কনক্রিট একটা ভিশন সেখানে দিয়েছে। সেখানে মোট 4টা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের পাশাপাশি আরো প্রায় 15টার মতো ভিশন রয়েছে, ইন্দো প্যাসিফিক ভিশন বাংলাদেশের। তো আপনারা যদি ওটা দেখতে পারেন তাহলে কিন্তু মোটামুটি এই ধরনের যে প্রশ্ন, এই প্রশ্নগুলো এখন আপনারা ভালো অ্যান্সার করতে পারবেন। আর আশা করি এখন আর ওই ধরনের প্রশ্ন হবে না, কারণ যদি আগে প্রশ্ন হতো যে বাংলাদেশ কোন দিকে যাবে, বাট এখন তো বাংলাদেশ কোন দিকে যাবে সেটা বাংলাদেশ বলেই দিছে তার ভিশনে। তো বাংলাদেশের কোন দিকে যাওয়ার প্রশ্ন আর ইম্পর্টেন্ট না, এখন প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে ইন্দো প্যাসিফিক বাংলাদেশের যে আউটলুক, এই আউটলুকের সম্ভাব্যতা আসলে কি, এটার সফলতা কি, ব্যর্থতা কি, বা বাংলাদেশের এটার এই যে স্ট্রেংথ কি, এটার উইকনেস কি, অপরচুনিটিস কি, এই বিষয় নিয়ে প্রশ্ন হতে পারে। তো আপনারা আমাদের ফরেন মিনিস্ট্রির যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে বাংলাদেশের ইন্দো প্যাসিফিক আউটলুক এটা দেখে নিতে পারেন। সো আশা করি আপনারা মোটামুটি ভারত চীন দ্বন্দ্ব, এই ইন্দো প্যাসিফিক যে পুরো অঞ্চলটা, এই অঞ্চলে যে ভারত চীন দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছেন। মোটামুটি ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিচয় জানতে পারলেন। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এখানে চায়নার স্ট্র্যাটেজি, এখানে ইউএস এর স্ট্র্যাটেজি এবং ইউএস চায়নার দ্বন্দ্বটা কি আসলে এটা নিয়ে জানতে পারলেন। এরপরে দক্ষিণ চীন সাগর সংকটটা খুব ভালোভাবে জানতে পারলেন। এরপরে জানলেন এই অঞ্চলে কি কি জোট গঠিত হয়েছে, এই জোট সম্পর্কে। তো এরপরে অবশ্যই আরো ভালো কোনো টপিক নিয়ে এর আলোচনা হবে। তো ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতি, ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ, এর আলোচনা এখানেই শেষ। আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।